Radio Today 89.6 FM এখন শুনবেন রেডিও টুডের সন্ধ্যার খবর। একযোগে আপনারা শুনতে পাচ্ছেন ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, খুলনা, বরিশাল, বগুড়া, ময়মনসিংহ, কুমিল্লা ও কুষ্টিয়া এই 10টি কেন্দ্র থেকে। সুপ্রিয় শ্রোতা, স্টুডিওর ঘড়িতে এখন সময় সন্ধ্যা 6:45। রেডিও টুডের সন্ধ্যার খবরে স্বাগত জানাচ্ছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই জেনে নেওয়া যাক এখনকার ক্রাউন সিমেন্ট প্রধান খবরগুলো। চাকুরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর। বঙ্গবন্ধু জাতীয় দিবসের উদ্বোধন। করোনায় দেশে একদিনে আরও 18 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 1568 জন। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় যুক্তরাজ্যে 1 মাসের লকডাউন ঘোষণা, বিশ্বজুড়ে দৈনিক সংক্রমণের নতুন রেকর্ড। এবং একদিন পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন, শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত ট্রাম্প ও বাইডেন। শুনছিলেন শিরোনাম। এই খবর FM 89.6 সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে আমাদের ওয়েবসাইট www.radiotodaybd.fm এবং ভেরিফাইড ফেসবুক পেজ রেডিও টুডে FM 89.6 এবং নিউজে। এছাড়া গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর থেকে রেডিও টুডে অ্যাপ ফ্রি ডাউনলোড করে শুনতে পারেন আমাদের সকল অনুষ্ঠান। এবার বিস্তারিত। জাতির পিতার আদর্শ নিয়ে দেশের কল্যাণে কাজ করতে যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চাকুরির পেছনে না ছুটে ডিগ্রি নিয়ে যুবকদের উদ্যোক্তা হবার পরামর্শ দিয়েছেন তিনি। আজ বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস 2020-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন সরকার প্রধান। এ সময় তিনি জানান, ফ্রিল্যান্সারদের সনদ প্রদান ও স্বীকৃতির বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। এদেশের তরুণ সমাজের আত্মত্যাগ আর সাহসিকতায় ভর করে জন্ম নিয়েছিল নতুন একটি দেশ। দেশের যুব সমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে প্রতি বছর 1 নভেম্বর পালিত হয় জাতীয় যুব দিবস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবার দিবসটির নামকরণ করা হয় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস। এবছরের প্রতিপাদ্য মুজিববর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। গণভবন থেকে অনলাইনে যোগদান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আত্মকর্মসংস্থান প্রকল্প স্থাপনে দৃষ্টান্তমূলক অবদান রাখার স্বীকৃতি হিসেবে 21 জন সফল আত্মকর্মী যুবক ও 5 জন যুব সংগঠককে এবছর জাতীয় যুব পুরস্কার দেন প্রধানমন্ত্রী। কর্মসংস্থান সৃজন ও আত্মকর্মসংস্থানে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি স্বরূপ বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি অর্জনের পেছনে যুবকদের ভূমিকা রয়েছে। এ সময় যুব উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন তিনি। একটি দেশকে গড়ে তুলতে হলে যে বয়সটা সব থেকে দরকার সেটা তো সেই যুবকদেরই বয়স। কম্পিউটার শিক্ষা থেকে শুরু করে সমস্ত আধুনিক প্রযুক্তি জ্ঞান যাতে বিকশিত হয় তার ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আমরা বহুমুখী শিক্ষা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, ভোকেশনাল ট্রেনিং, কারিগরি শিক্ষার ব্যবস্থা এবং ইনস্টিটিউট তৈরি করে দিচ্ছি। যুবকদের শক্তি সামর্থ্য কাজে লাগিয়ে চাকুরে না হয়ে বস হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, ফ্রিল্যান্সারদের স্বীকৃতি দিতে কাজ করছে সরকার। নিজেরা নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজেরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, কাজ করে আরো 10 জনকে চাকরি যেন দিতে পারে। যারা এই ধরনের ফ্রিল্যান্সিং এ কাজ করবে তারাও যেন একটা স্বীকৃতি পায়, সনদ পায় বা একটা সার্টিফিকেট তাদের হাতে থাকে যে তারা যেটা কাজ করছে এবং কাজ করে তারা যে অর্থ উপার্জন করছে এটাও একটা কাজ। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথাও জানান প্রধানমন্ত্রী। যে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি এর বিরুদ্ধে আমাদের অবস্থানটা কিন্তু খুব কঠোর থাকবে, এটা মাথায় রাখতে হবে। সব জায়গায় একটা জবাব দিতে থাকতে হবে এবং দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষের প্রতি একটা দায়িত্ববোধ থাকতে হবে। এছাড়া সোনার হরিণ ধরার আশায় জীবনের ঝুঁকি নিয়ে বিদেশ পাড়ি না দিতে আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিব বিল্লাহ, রেডিও টুডে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় আরও 18 জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে 1568 জনের দেহে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত 24 ঘন্টায় আরও 1795 জন করোনার সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন।
দেশে কোভিড-19 প্রাদুর্ভাবের 238তম দিনে 1568 জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতির খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সংস্থাটির করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশের 113টি পরীক্ষাগারে 12,500 মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে। 24 ঘণ্টায় এই নমুনা পরীক্ষায় শনাক্তের হার 12.50%। এতে সব মিলিয়ে দেশে করোনা ভাইরাসে সংক্রমিত ব্যক্তির সংখ্যা বেড়ে হয়েছে 4,09,000-এর অধিক। গেল একদিনে আরও 18 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 15 জন পুরুষ এবং 3 জন নারী। সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে 5,941 জনে। মৃত্যুর হার 1.45%। বয়সভিত্তিক বিশ্লেষণে জানানো হয়েছে, একদিনে মৃত 18 জনের মধ্যে 20 একজন, 30 2 জন, 50 6 জন এবং 60 রয়েছেন 9 জন। এছাড়া বিভাগ বিশ্লেষণে 14 জন ঢাকায়, 3 জন চট্টগ্রামে এবং সিলেটে 1 জন রয়েছেন। দেশের বাকি 5 বিভাগে কেউ মারা যাননি। একই সময়ে সুস্থতার সংখ্যা গতকালের চেয়ে বেড়েছে। আরও 1,795 জন সহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন প্রায় 3,26,000 করোনা রোগী। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 79.64%। সাখাওয়াত সুমন, রেডিও টুডে। এদিকে বিশ্বব্যাপী ফের করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় বিদেশ ফেরতদের করোনা মুক্তির সনদ ও কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এই নির্দেশ দেন। এখন থেকেও বাইরে থেকে যারা আমাদের দেশে আসবে তাদের পরীক্ষা করা, তাদের কোয়ারেন্টাইনে রাখা, এটা আমাদের সেই এয়ারপোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা পোর্টে এখন থেকে আবার সে আগের মতো ব্যবস্থা নিতে হবে যে কেউ ঢুকতে গেলেই করোনা ভাইরাস নিয়ে ঢুকছে কিনা এটা পরীক্ষা করতে হবে। কারণ আমার দেশের মানুষকে তাদের সুরক্ষাটা আমাদের নিশ্চিত করতে হবে। আমি আশা করোনার ভ্যাকসিনে সরকার ভর্তুকি দিবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, অগ্রাধিকার ভিত্তিতে এই ভ্যাকসিন দেওয়া হবে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি জানান, ভ্যাকসিনের প্রাপ্তিতে স্বাস্থ্যসেবা, পুলিশ ও গণমাধ্যম কর্মী সহ ফ্রন্টলাইনাররা অগ্রাধিকার পাবেন। করোনা ভাইরাসের বিস্তার রোধে দেশের যে কোনো দোকান, বিপণী বিতানে মাস্ক পরিধান ছাড়া ক্রেতা, বিক্রেতা ও কর্মচারীদের প্রবেশ, পণ্য বিক্রি এবং সেবা দেওয়া নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। আজ জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন এই কথা বলেন। বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ 41 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। নতুন গতি এসেছে প্রবাসী আয়ে। এসব তথ্য উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এসব ইতিবাচক দিক দেখতে পায় না। সকালে মন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিআরটি এর সাথে সেবার মান বৃদ্ধি বিষয়ক আলোচনায় এসব কথা বলেন। এ সময় দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প সরেজমিনে গিয়ে বিএনপি নেতাদের দেখে আসার আহ্বান জানান ওবায়দুল কাদের। বিএনপি এখন বলে তারা নাকি গণ অভ্যুত্থান করবে। বিএনপি নেতারাই তাদের অভ্যন্তরীণ কোন দল নিয়ে মুখ খুলতে শুরু করেছেন। একজন তো বলেই ফেলেছেন ঘরোয়া খেলা বন্ধ করতে হবে। নিজেদের ঘরেই যখন সমস্যা, তখন তারা কিভাবে দেশের সমস্যা সমাধান করবেন? রাজপথে একটি বড় মিছিলের সক্ষমতা যাদের নেই, তারা অভ্যুত্থানের দ্বিধা স্বপ্ন দেখছে। এদিকে দেশের অর্থনীতি নিয়ে আন্তর্জাতিক কোনো সংস্থা ইতিবাচক প্রতিবেদন দিলে অর্থনীতি নিয়ে গবেষণা করা দেশীয় ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর নিশ্চুপ থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ। আজ সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে খুলনায় মুজিব বর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কার্যক্রম সমাপ্তি ও পার্ক উদ্বোধন শেষে তিনি কথা বলেন। এ সময় আন্তর্জাতিক কোনো সংস্থা যদি নেতিবাচক কোনো প্রতিবেদন দিত, তাহলে অর্থনীতি নিয়ে কাজ করা ব্যক্তিরা এতদিন টেলিভিশনে বক্তব্য দিয়ে ঝালাপালা করে দিতেন বলেও এ সময় মন্তব্য করেন তথ্যমন্ত্রী। কারণ আইএমএফ এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী এবছরের শেষান্তে আমাদের মাথাপিছু আয় ভারতকেও ছাড়িয়ে যাবে। ভারত পাকিস্তানে তোলপাড় করে গেছে, কিন্তু বাংলাদেশে যারা অর্থনৈতিক সমীক্ষা নিয়ে কাজ করেন, অর্থনীতি নিয়ে কাজ করেন, গবেষণা করেন, তাদের মুখে কোনো বক্তব্য আমরা দেখতে পাইনি। এতে প্রমাণিত হয় দেশের কোনো ভালো কিছু হলে তারা আদৌ খুশি হন কিনা।
এদিকে নতুন শিল্প প্রতিষ্ঠান বাড়ছে না, তাই রিজার্ভ বাড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় ফখরুল বলেন, মত প্রকাশের স্বাধীনতার নামে কোনো ধর্মীয় নেতার ব্যঙ্গচিত্র প্রকাশকে সমর্থন করে না বিএনপি। একই সাথে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে কোনো হত্যাকাণ্ডকেও সমর্থন করে না। এ সময় ফ্রান্স ইস্যুতে সরকারের নীরবতার সমালোচনা করেন বিএনপি মহাসচিব। মত প্রকাশের স্বাধীনতার নামে কোন ধর্ম নেতার অবমাননা কোনোভাবেই সমর্থনযোগ্য হতে পারে না। তেমনি প্রতিবাদের ভাষা হিসাবেও মানুষ হত্যাও গ্রহণযোগ্য নয়। পবিত্র ইসলাম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের আবেগকে আহত করে বিশ্বব্যাপী যে অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি করা হয়েছে তা গোটা মানব জাতির ঐক্য ও মিলনের জন্য এক অনতিক্রমণীয় হুমকিতে পরিণত হয়েছে। ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্তে দেশের বাজারে এর দাম বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। দুপুরে রাজধানীর বিজয়নগরে ইকোনমিক্স রিপোর্টার্স ফোরামের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় কলকাতায় আজ প্রতি কেজি আলু 57 টাকা এবং 115 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, সেই তুলনায় দেশের বাজারে দাম কম। আপনারা এও জানেন যে আমাদের দেশে প্রায় 8-9 লক্ষ টন পেঁয়াজের ঘাটতি আছে উৎপাদনে, যার 90% আমরা ভারত থেকে আমদানি করি। এই সেপ্টেম্বর থেকে শুরু হয় যে শর্টফলটা, সেটা ভারত কভার করতে, কিন্তু ভারত বন্ধ করে দিচ্ছে। আমরা অনেক বকাঝকা করেছি, কিন্তু বাস্তবতাও এটা হচ্ছে তাদের দেশেও শর্টফল। এখানে আমাদের দেশের তুলনায় অন্তত 15 টাকা তাদের দাম বেশি আছে পেঁয়াজ। আমাদের টাকা হিসাব ধরলে তারা আমাদের টাকা 110 টাকা 105 টাকা করে তারা পেঁয়াজ বিক্রি হচ্ছে কলকাতাতে। নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধর ও হত্যার হুমকির দেওয়ায় মামলায় ঢাকা 7 আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে ফের 2 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের আদালত আজ দুপুরে এই আদেশ দেন। এর আগে তাদের আদালতে হাজির করে 5 দিনের রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ ডিবি। শুনানি শেষে আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত বুধবার ইরফান সেলিমকে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়। এদিকে বাস থেকে ফেলে বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইদুর রহমান পায়েলকে হত্যার দায়ে 3 জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন হানিফ পরিবহনের বাস চালক জামাল হোসেন ও সুপারভাইজার জনি ও চালকের সহকারী ফয়সাল হোসেন। 2018 সালের 21 জুলাই হানিফ পরিবহনের একটি বাস যোগে চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ হন সাইদুর রহমান পায়েল। পরে 23 জুলাই মুন্সিগঞ্জের ভাটেরচর সেতুর নিচে খাল থেকে পায়েলের মরদেহ উদ্ধার করে গজারিয়া থানা পুলিশ। এদিকে সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশি নির্যাতনে যুবক রায়হান হত্যা মামলায় 2 দফায় 8 দিনের রিমান্ড শেষে কনস্টেবল হারুনুর রশিদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বিকেল 3:45টার দিকে কড়া নিরাপত্তায় হারুনকে সিলেট সিএমএম আদালতে হাজির করে মামলার তদন্তকারী সংস্থা পিবিআই। পরে শুনানি শেষে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত 24 অক্টোবর হারুনুর রশিদকে গ্রেপ্তারের পর 5 দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে গত 29 অক্টোবর অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ফের তাকে 3 দিনের রিমান্ডে নেয় পিবিআই। কুষ্টিয়ায় গৃহবধূকে ধর্ষণ মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মুন্সি মশিউর রহমান এ রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা যায়, কুমারখালী উপজেলার সদরপুর গ্রামের যুবক জুয়েল 2019 সালের 3 সেপ্টেম্বর রাতে পার্শ্ববর্তী বাড়ির রিঙ্কুর স্ত্রী গৃহবধূ প্রকৃতির ডাকে ঘরের বাইরে এলে তাকে জাপটে ধরে ধর্ষণ করে পালিয়ে যায়। এ সময় গৃহবধূর আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। শুনছেন রেডিও টুডের সন্ধ্যার খবর, সঙ্গে আছি আমি জহিরুল ইসলাম টুটুল। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি ঠিক 40 সেকেন্ড পর। আপোষ করি না কখনো আমরা, অটুট রাখি গুণমান। দেশের গর্ব ক্রাউন সিমেন্ট নিশ্চিত করে দৃঢ় নির্মাণ। অটুট গুণার মানের কারণে ক্রাউন সিমেন্টের সুনাম আজ ছড়িয়ে পড়েছে বহির্বিশ্বে। দেশের সকল বৃহৎ স্থাপনা সহ ভারতের আগরতলায় ফ্লাইওভার, আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণে ব্যবহৃত হচ্ছে ক্রাউন সিমেন্ট। এক্সপোর্ট লিডার হিসেবে ক্রাউন সিমেন্ট 3বার অর্জন করেছে ন্যাশনাল এক্সপোর্ট ট্রফি। ক্রাউন সিমেন্ট রপ্তানির মাধ্যমে বাড়ছে দেশীয় পণ্যের সুনাম, সেই সাথে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখছে ক্রাউন সিমেন্ট। ক্রাউন সিমেন্ট, কোয়ালিটি চেঞ্জেস দ্য নেশন। বিরতির পর আমাদের সাথে আরও যারা যোগ দিয়েছেন তাদের স্বাগত জানাচ্ছি আমি জহিরুল ইসলাম টুটুল। FM 89.6 আপনারা শুনছেন রেডিও টুডের সন্ধ্যার খবর। একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার সহ দেশের বৃহত্তম শহরগুলোতে।
পর্যটকদের অবাধ যাতায়াতের লাগাম টেনে বিশেষ সংরক্ষিত এলাকায় পরিণত করা হচ্ছে দেশের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন স্পট বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন দ্বীপকে। অতিরিক্ত পর্যটকের কারণে পরিবেশগতভাবে চরম হুমকিতে থাকা দেশের একমাত্র এই প্রবাল দ্বীপ রক্ষায় সেখানে বাণিজ্যিক পর্যটন নিরুৎসাহিত করে শুধুমাত্র প্রকৃতি প্রেমী ও এ সংক্রান্ত গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার সুযোগ রাখা হতে পারে। চট্টগ্রাম থেকে সালেহ নোমানের রিপোর্ট। প্রবাল, বিরল প্রজাতির কাছিম, মূল্যবান সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল সেন্ট মার্টিনসে বছরে 10 লাখের মতো পর্যটক যান। কোনো ধরনের ব্যবস্থাপনা না থাকায় প্রাণবৈচিত্র্যে ভরপুর 8 বর্গ কিলোমিটারের ছোট্ট দ্বীপটি 2045 সাল নাগাদ প্রবালশূন্য হয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে দেশ বিদেশের নানা গবেষণায়। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মল্লিক আনোয়ার হোসেন জানিয়েছেন, দ্বীপটিতে আগামী বছরের শুরু থেকে দৈনিক সর্বোচ্চ 1200 থেকে 1500 পর্যটক ভ্রমণের সুযোগ পাবেন, আর রাত্রি যাপনের সুযোগ পাবেন মাত্র 4 থেকে 500 জন। এই অ্যাপটাও ফার্স্ট ট্রায়াল হয়ে গেছে। আশা করি আমরা জানুয়ারির ভিতর মোটামুটি একটা দিতে পারবো। যারা আবেদন করবে অনলাইনে তারাই এই লঞ্চ বা এই পরিবহনে যেতে পারবে, অন্যরা পারবে না। এবং দিনে 1200 বা 1400 যারা এ ধরনের সরকার সিলেক্ট করে দিবে, এর বাইরে আবেদন ওখানে আর নিবে না। অর্থাৎ ওই দিনে 1200 লোক যেতে পারবে, এর বেশি পারবে না। 1999 সালে পরিবেশ দপ্তর সেন্ট মার্টিনসকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করেছে। 2016 সালে দ্বীপের জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ বান্ধব পর্যটনের একটি প্রকল্পও নেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত সেন্ট মার্টিনসের বিষয়ে 8টি মন্ত্রণালয় সমন্বয়ে গঠিত হয় আন্তঃমন্ত্রণালয় কমিটি। বাণিজ্যিক উদ্দেশ্যে সেখানে পর্যটন সীমিত করার জন্য এই কমিটি অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে উল্লেখ করে পরিবেশ অধিদপ্তরের পরিচালক সোলাইমান হায়দার জানিয়েছেন, দ্বীপের দক্ষিণ অংশের ছেড়া দ্বীপে ইতিমধ্যে মানুষের যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। রেস্ট্রিকশন তো আগে থেকে আমরা করার চেষ্টা করছি, কারণ ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া। কিছু কিছু আরো রেস্ট্রিকশন এখনো উচ্চ পর্যায়ে সিদ্ধান্তের অপেক্ষায় আছে। কতগুলো জিনিস আমরা করেছি, যেমন আমাদের ছেড়া দিয়ে দ্বীপ হলো সরকার নিজে করে নিয়েছে সংরক্ষণের জন্য, ওখানে কিছুই হবে না, ওখানে যেতে পারবে না। তবে বাসিন্দারা মনে করেন পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা এবং পর্যটকদের সচেতনতা না থাকায় দ্বীপের সৌন্দর্য ও প্রাণবৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। সেন্ট মার্টিনস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমদ দাবি জানিয়েছেন, ভ্রমণের উপর বিধি নিষেধ আরোপের আগে বাসিন্দাদের জীবিকার বিকল্প ব্যবস্থা করতে হবে। পরিবেশবাদী তারা পরিবেশের দোয়া দিয়ে তারা ইহান বন্ধ করে ফেললো স্যার। তারা অন্য কোনো কর্মসংস্থান না থাকলে তারা এই 10,000 মানুষ খেয়ে খাইয়ে বাঁচিব। বর্তমানে পর্যটন মৌসুমের শুরুতে সেন্ট মার্টিনসের সৈকতে মোটরযান ও আলোকয় নিষিদ্ধ করেছে পরিবেশ দপ্তর, আর এসব নির্দেশনা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে কোস্টগার্ডকে। সালেহ নোমান, রেডিও টুডে, চট্টগ্রাম। এদিকে করোনা ভাইরাস মহামারীর কারণে টানা 7 মাস বন্ধ থাকার পর আজ থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের দ্বার। তবে বন বিভাগের 5টি শর্ত মেনে সুন্দরবনে প্রবেশ করতে হবে পর্যটকদের। এর মধ্যে রয়েছে, কোনো ট্রলারে 20 জনের বেশি পর্যটক বহন করা যাবে না। পর্যটকরা খাদ্য ছাড়া অন্য কোনো পণ্য বহন করতে পারবে না। প্রতিটি ট্রলারে স্যানিটাইজার ও বর্জ্য ফেলার জন্য ঝুড়ির ব্যবস্থা থাকতে হবে। ট্রলারে মাইক অথবা সাউন্ড বক্স ব্যবহার করা যাবে না। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নীলডুমর ঘাটের ট্রলার মালিক সমিতির সভাপতি ভবতোষ কুমার মণ্ডল জানান, সুন্দরবনের দুয়ার খুলে দেওয়ায় স্থানীয় ট্রলার মালিক ও নৌকার মাঝিদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এবার দেশের বাইরের খবর। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলা করতে ইংল্যান্ডে দ্বিতীয়বারের মতো লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। আগামী বৃহস্পতিবার থেকে 4 সপ্তাহের জন্য দেশটিতে বার, জিম ও নিত্য প্রয়োজনীয় নয় এমন দোকানপাট বন্ধ রাখতে হবে। তবে বরিস জনসন জানিয়েছেন, এবারের লকডাউনে শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে। এদিকে বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 12,01,000 ছাড়িয়ে গেছে। এছাড়া এ পর্যন্ত সংক্রমণ শনাক্ত হয়েছে 4,64,95,000 মানুষের, আর সুস্থ হয়েছেন 3,35,61,000। শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে ইউরোপের দেশগুলোতে ফের লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে বিশ্বব্যাপী দৈনিক সংক্রমণ শনাক্তের। আন্তর্জাতিক জরিপ সংস্থা অল্ডোমিটারের তথ্য মতে গেল একদিনে বিশ্বব্যাপী কোভিড-19 রেকর্ড 5 লক্ষাধিক মানুষ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, স্পেন, জার্মানি ও বেলজিয়ামেই একদিনে আক্রান্ত হয়েছেন 1,23,000-এর অধিক। আর গেল একদিনে করোনায় বিশ্বজুড়ে প্রাণ গেছে 6,500-এর বেশি মানুষের। Thursday until the start of December, you must stay at home. You may only leave home for specific reasons, including... এমন পরিস্থিতিতে ইউরোপের তৃতীয় দেশ হিসেবে যুক্তরাজ্যে 1 মাসের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় এমন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। শনিবার এই ঘোষণা দেন বরিস জনসন।
আগামী বৃহস্পতিবার থেকে কার্যকর হতে যাওয়া এই লকডাউনের ফলে 4 সপ্তাহের জন্য যুক্তরাজ্যের বার, জিম ও নিত্য প্রয়োজনীয় নয় এমন সব দোকানপাট বন্ধ রাখতে হবে। আর রেস্তোরাঁ খোলা থাকলেও বসে খাবার খাওয়া যাবে না, শুধুমাত্র বাসায় খাবার নেওয়া বা টেক অ্যাওয়ে সার্ভিস চালু থাকবে। তবে গতবারের মতো এবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে না, শিক্ষার্থী ও কর্মজীবীরাই শুধু বাইরে যেতে পারবে। আগামী 2রা ডিসেম্বর পর্যন্ত চলবে এই লকডাউন। সংক্রমণ আর প্রাণহানির দিক দিয়ে এখনও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার দেশটিতে করোনার থাবায় প্রাণ গেছে আরও 914 জনের। আর এদিন কোভিড-19 আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে 86,000-এর বেশি। ফলে দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা 94,02,000 ছাড়িয়ে গেছে। আর প্রাণঘাতী করোনায় পর্যন্ত মারা গেছেন 2,36,000-এরও বেশি মানুষ। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী জনসভার কারণে 30,000 মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং 7 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে সাম্প্রতিক এক সমীক্ষায় দাবি করেছেন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাদের দাবি, যেসব জায়গায় ট্রাম্প জনসভা বা র্যালি করেছেন সেখানে জীবনের বিনিময়ে মূল্য চোকাতে হয়েছে সাধারণ মানুষকে। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মুখপাত্র ইব্রাহিম কালিন এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে। ইব্রাহিম কালিন শনিবার জানান তার দেহে করোনার মৃদু উপসর্গ রয়েছে এবং তিনি চিকিৎসা নিচ্ছেন। তবে তিনি কতদিন ধরে অসুস্থ তা জানাননি। এর কয়েক ঘন্টা পরই নিজের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি জানান স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লু। তিনি বলেন, গত সোমবার অসুস্থ বোধ করার পর তিনি, তার স্ত্রী এবং মেয়ে সবার করোনা পজিটিভ রেজাল্ট এসেছে। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। আল জাজিরার প্রতিবেদন বলছে, প্রেসিডেন্ট এরদোয়ানের কাছে নিয়মিত যাতায়াত রয়েছে এই দুই শীর্ষ কর্মকর্তার। এদিকে করোনায় আক্রান্তের পাশাপাশি মৃতের সংখ্যাও কমেছে প্রতিবেশী দেশ ভারতে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় দেশটিতে 468 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভারতে করোনায় মোট প্রাণহানি 1,22,000 ছাড়ালো। আর নতুন করে 47,000-এর কাছাকাছি নতুন সংক্রমণ শনাক্ত হওয়ায় দেশটিতে মোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা 82 লাখ ছুঁই করছে। সাইদুল্লাহ, রেডিও টুডে। আর মাত্র একদিন পর 3 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে এরই মধ্যে 9 কোটিরও বেশি নাগরিক আগাম ভোট দিয়ে ফেলেছেন। ফলে যুক্তরাষ্ট্রে 1 শতকেরও বেশি সময়ের মধ্যে এবারই সবচেয়ে বেশি ভোট পড়ার ক্ষেত্র তৈরি করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আগাম ভোটের জনমত জরিপে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে 7 পয়েন্ট এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তবে জনমত জরিপের এই ফলকে মিথ্যা প্রমাণ করে জয় ছিনিয়ে আনার লক্ষ্যে দোদুল্যমান রাজ্যগুলোতে আজ থেকে শেষ 2 দিনের প্রচারে নামছেন ডোনাল্ড ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে সঙ্গে নিয়ে শেষ সময়ে জোর প্রচারণায় রয়েছেন ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী জো বাইডেনও। এদিকে নির্বাচন উপলক্ষে নিউ ইয়র্ক সহ অন্যান্য শহরের ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। সহিংসতা ছড়িয়ে পড়লে সেনাও মোতায়েন করা হতে পারে। বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুনের কবলে পড়েছে ফিলিপাইন। ঘণ্টায় 225 কিলোমিটার একটানা বাতাসের গতি নিয়ে দেশটির উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে টাইফুন গনি। ফিলিপাইনের আবহাওয়া বিভাগ জানিয়েছে, উপকূলে আঘাত হানার পর টাইফুন গনি আজ ভোরে লুজন দ্বীপ অতিক্রম করেছে। এই দ্বীপেই রাজধানী ম্যানিলা অবস্থিত হওয়ায় অন্তত 10 লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। টাইফুনের কারণে ফিলিপাইনের বিমানবন্দর, শিক্ষা প্রতিষ্ঠান, শরীরচর্চা কেন্দ্র সহ সবকিছু সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। 1 সপ্তাহ আগে দেশটিতে ঘূর্ণিঝড় মোলাভির আঘাতে অন্তত 22 জনের মৃত্যু হয়েছে। ফ্রান্সে এক অর্থোডক্স চার্চের যাজকের উপর হামলার ঘটনা ঘটেছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর লিওতে এই ঘটনা ঘটেছে। পুলিশ সূত্র জানা যায়, শনিবার স্থানীয় সময় বিকেল 4টার দিকে শটগান থেকে যাজককে লক্ষ্য করে 2 বার গুলি করে এক যুবক। এদিকে বিশ্বব্যাপী নানান সমালোচনার মুখে এবার মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ব্যঙ্গচিত্র প্রকাশে নিজের আপত্তির কথা জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। এমন কর্মকাণ্ডে ম্যাক্রন প্রশাসনের উস্কানি ছিল না বলেও নিশ্চিত করেন তিনি বলেন, ব্যঙ্গচিত্র প্রদর্শন করা ফ্রান্সের কোনো সরকারি উদ্যোগ ছিল না, এটি ছিল বেসরকারি স্বাধীন ও স্বতন্ত্র সংবাদপত্রের কাজ। এবার ব্যবসা বাণিজ্যের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ লেনদেন হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে। দিন শেষে ডিএসইএক্স সূচক 50 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4,896 পয়েন্টে। আর লেনদেন হয়েছে 785 কোটি 35 লাখ টাকার শেয়ার। হাতবদল হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে 203টির, কমেছে 81টির এবং অপরিবর্তিত রয়েছে 74টির দাম। এদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসইতে আজ লেনদেন হয়েছে 25 কোটি 59 লাখ
লাখ টাকার শেয়ার। আর CAC 30 সূচক 67 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 11,438 পয়েন্টে। এবার খেলাধুলার খবর। শুরুতেই ক্রিকেট। আবুধাবিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এর আজকের প্রথম ম্যাচে কিংস 11 পাঞ্জাবের দেওয়া 154 রানের জয়ের টার্গেটে এখন ব্যাট করছে চেন্নাই সুপার কিংস। শেষ খবর পাওয়া পর্যন্ত চেন্নাইয়ের সংগ্রহ 1 উইকেটে 107 রান। জয়ের জন্য চেন্নাইকে আরও 42 বল থেকে করতে হবে আরও 47 রান। এদিকে আজকের অপর ম্যাচে কলকাতার নাইট রাইডার্সের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। ফুটবলের খবর। ইংলিশ লিগে ওয়েস্ট হ্যামকে 2-1 গোলে হারিয়েছে চ্যাম্পিয়ন লিভারপুল। ম্যাচ শুরুর 10 মিনিটেই স্প্যানিশ মিডফিল্ডার পাবলো ফর্নালসের গোলে লিড নেয় ওয়েস্ট হ্যাম। তবে বিরতিতে যাওয়ার আগেই 42তম মিনিটে দলকে সমতায় ফেরান লিভারপুলের মিশরীয় স্ট্রাইকার মোহাম্মদ সালাহ। ম্যাচ শেষের আগে দিয়েগো জোতার গোলে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। এদিকে পৃথক ম্যাচে শোফিল্ডের বিপক্ষে 1-0 গোলে জয় পেয়েছে ম্যান সিটি। এছাড়া জার্মান লিগে FC কোলনকে 2-1 গোলে হারিয়েছে বায়ার্ন। এবার শুনুন আজকের সেলিব্রিটি সংবাদ। বাংলা ভাষা ও সাহিত্যে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত সহ অগ্রগণ্য কবিদের পর আধুনিক সময়ে যারা সনেট রচনায় পারদর্শিতা দেখিয়েছেন তাদের ভেতর অবলীলায় উঠে আসে তাঁর নাম। কালজয়ী কবি আল মাহমুদ বলেছেন, বাংলা ভাষায় যে কজন বিরল কবি একান্তে বসে কাব্যের দিগন্তকে প্রসারিত করে চলেছেন তাদের ভেতর নিঃসন্দেহে এই কবি অন্যতম। তিনি প্রেম, প্রকৃতি ও সৌন্দর্যের কবি জামশেদ ওয়াজেদ। আমাদের বর্ণমালা অনিশেষ, ঠিক অবশেষে শহীদেরা ভালো থেকো বহুদূরে তারাদের দেশে। শিল্প সাহিত্যের কাগজ, জলছবি এবং কবিতার বাকবদলের ধারা সৃজন উন্মুখ বৃহৎ সংগঠন ম্যাজিক লণ্ঠনের সম্পাদক হিসেবে কবিতার সৃষ্টি সুখের উল্লাসে আকণ্ঠ নিমগ্ন কবি জামশেদ ওয়াজেদ। বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর 90 দশকের এই কবি রাষ্ট্রচিন্তার পরিবর্তে দেশভাবনায় নিজের অস্তিত্বকে যন্ত্রণ করতে অতুলনীয়। এই চোখ অপরাধী হলে এর হৃদয় রাজসাক্ষী তার, আমি ইউসুফ নই, প্রেমে পড়ি তাই জুলেখার। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পিতা প্রয়াত জাকির হোসেন পাটোয়ারির সন্তান হওয়ায় দেশপ্রেম, শেকড়ের ঐতিহ্যবোধ ও জাতিসত্তার প্রশ্নে বরাবরই আপোষহীন জামশেদ ওয়াজেদ। ফলে কাব্য রচনার পরিবর্তে হৃত কলমের উষ্ণ টানে তিনি সযত্নে সাধু সব কবিতা নির্মাণ করে চলেছেন বলে মনে করেন বাংলা ভাষার বরেণ্য কবি মোহাম্মদ নুরুল হুদা। কবি জামশেদ ওয়াজেদ সমকালীন বাংলাদেশ ভাষার বাংলাদেশের নতুন প্রজন্মের কবিদের মধ্যে অগ্রসর একটা। জামশেদকে আমি বারবার দেখেছি চলমানতার যে ভঙ্গুরতা, সেই ভঙ্গুরতার বাইরেও অতীতে গিয়ে এবং ভবিষ্যতের দিকে চক্ষু রেখে কিছু মহৎ বিষয়ের প্রতি তার, বহুকালীনতার প্রতি তার, অনন্তের প্রতি তার একটা দৃষ্টিভঙ্গি আছে। ভালোবাসার লিরিক গুচ্ছ, ছায়াবৃত্ত ইতিহাস, তোমার জন্য স্বপ্ন কিনি দুহাত ভরে, প্রাচুর্যের অহংকার, নির্বাচিত 100 কবিতা ও সিলেক্টেড 100 পোয়েম সহ মোট 13টি কাব্যগ্রন্থে কবিতার শুদ্ধ কুসুম ফুটিয়েছেন কবি জামশেদ ওয়াজেদ। একজন কবি যদি ভালো একটি লেখা লিখেন তার ভিতর থেকেই সেই আনন্দের সাগরে ভাষার যে ব্যাপারটা সেটা মূলত তার ভালো সৃষ্টির মাধ্যমে অনুভূত হয়। শিশু সাহিত্যের গ্রন্থ, ছড়া ও কবিতা সহ প্রকাশিত মোট পাঠকপ্রিয় গ্রন্থ 30-এর অধিক। 50-এর দশকে বরেণ্য কবি ফজল শাহাবুদ্দিন তাঁর অনুজ জামশেদ ওয়াজেদের কাব্য সাফল্যে ছিলেন উচ্চকণ্ঠ। নিজ অবদানের স্বীকৃতিস্বরূপ এই কবি খুলনা রাইটার্স ক্লাব পদক, কবিতাঙ্গন অ্যাওয়ার্ড, পল্লীচিত্র সম্মাননা সহ পেয়েছেন নানান পুরস্কার। পৈতৃক নিবাস চাঁদপুরে হলেও 1974 সালে রাজধানীর ঢাকায় পৃথিবীতে জীবনের কাব্যিক যাত্রা শুরু করেন ছায়াবৃত্তের কবি জামশেদ ওয়াজেদ। মুহাম্মদ এই নামে চারপাশে ফুটে ওঠে ফুল, আকাশের তারকারা খুশি হয় যার নাম নিলে। সুন্দরের জয়গানে মুখরিত, কল্যাণের সন্ধানে সক্রিয় প্রিয় এই কাব্যপুরুষের নাম সাহিত্যাকাশে নক্ষত্রের মতো প্রতিনিয়ত জোছনার সৌরভ ছড়াক, এমনটাই প্রত্যাশা। মানুষ আকাশ হলে পাখিগুলো হয়ে যাবে ফুল। জহিরুল ইসলাম টুটুল, রেডিও টুডে। সবশেষ ওয়েদার আপডেট।
আবহাওয়ার সবশেষ তথ্য অনুযায়ী এই মুহূর্তে ঢাকা ও এর আশপাশের এলাকার তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, যা রাত 8টায় 1 ডিগ্রি কমে হতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস, যা অব্যাহত থাকতে পারে মধ্যরাত অবধি। আবহাওয়া অফিসের বুলেটিনের তথ্য মতে এই মুহূর্তে ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন আর হালকা বাতাস বইছে দক্ষিণ পূর্ব দিক থেকে, যার গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 8 কিলোমিটার। বাতাসের আর্দ্রতা 85%। ঢাকায় এখন বায়ুমানের সূচক অর্থাৎ AQI 149, যা অস্বাস্থ্যকর ও সংবেদনশীল। সুপ্রিয় শ্রোতা, আমরা সন্ধ্যার খবরের শেষ পর্যায়ে এসে গেছি। বিদায় নেওয়ার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি এখনকার ক্রাউন সিমেন্ট প্রধান খবরগুলো। চাকুরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর। বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসের উদ্বোধন। করোনায় দেশে একদিনে আরও 18 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 1568 জন। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় যুক্তরাজ্যে 1 মাসের লকডাউন ঘোষণা, বিশ্বজুড়ে দৈনিক সংক্রমণের নতুন রেকর্ড। এবং একদিন পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন, শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত ট্রাম্প ও বাইডেন। এই ছিল আমাদের রেডিও টুডের সন্ধ্যার খবরে, যা আপনাদের কাছে পৌঁছে দিতে কাজ করছেন দেশ বিদেশে রেডিও টুডের শতাধিক সংবাদকর্মী। এরপর রাত 10টায় শুনবেন রেডিও টুডে ও ভয়েস আমেরিকার যৌথ প্রযোজনায় আমাদের ইংলিশ নিউজ বুলেটিন, এবং রাত 11:15টায় মধ্যরাতের খবর। যে যেখানে আছেন ভালো থাকুন, নিরাপদে থাকুন, করোনা সংক্রমণ মুক্ত থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং থাকুন রেডিও টুডের সাথেই। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি জহিরুল ইসলাম টুটুল। Radio Today, 90.6 FM